কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু পানি তো নাই। টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। প্রতীকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো। ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। বাণিজ্যিক ঢাকা কুড়ে খাচ্ছে বসবাসের অধিকার। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই। নাই, 100% নাই। চায়া খাইলাম আমি পানি, কোনো জায়গায় কল পাইলাম না। বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন। পানি আর কেউ কিনবে না। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে আপনাদের। এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপজেলা নির্বাচনে বিএনপির নির্দেশনা মানছে না তৃণমূল। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের। এবারও জনগণ ভোট দেবে না, দাবি বিরোধীদের। ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে দেশে পেঁয়াজের দামে ধস। খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে 6 টাকা পর্যন্ত। আমদানিতে ক্ষতির শঙ্কা কৃষক ব্যবসায়ীদের। প্রায় 2 কোটি মানুষের নগর ঢাকা, যেখানে অভাব নেই সেবা সংস্থার। প্রতি বছর রাজস্ব আদায় হাজার কোটি টাকা, বাজেটও তার সমপরিমাণ। তবে হতাশা আর আক্ষেপের বিষয়, কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি। যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই। বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায়? এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া। অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান। এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও? আশপাশে কোথাও নাই। আপনারা কি করেন? হোটেলের থেকে যায় খায়। হোটেল ছাড়া কোনো উপায় নাই? এই যে আমি দিতে পারি। আপনি দিতে পারবেন, কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো? এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই, নাই, 100% নাই। পানিটা ভরবেন আপনি? হ্যাঁ আছে তো। কোথায়? ওই জায়গায় ফিল্টার পানি আছে ওখানে। শরবতের দোকানে বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে? কত? 20 টাকা। এই এক বোতল পানি 20 টাকা? আপনি জানেন না এটা? হাফ লিটারই তো। তা আমি যে বোতল নিয়ে ঘুরতেছি, খালি বোতল, আমি ভরতে পারবো না? ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু পানি তো নাই। পুরো গুলিস্তান ঘুরেও মিলল না পানির কোনো উৎসের সন্ধান। তাহলে এত এত পথচারী, শ্রমজীবী, কর্মজীবী, ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে? এই পানি কোথায় পেলেন? কিনে আনলাম। কিনে আনছেন? এই বোতল পুরোটাই? না না, এই খোলা পানি। এই খোলা পানি কয় টাকা কিনছেন? একটু 10 টাকা। এটা নিয়ে কোথায় যাচ্ছেন? পানি আনতে যাইতে আছি মসজিদে, নামাজ পড়লাম আর পানি লেন। এক গ্লাস পানির অধিকার বঞ্চিত মানুষগুলো তবে কি মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন? শরবত বিক্রি করে না, ওদের চায়া খাইলাম আমি পানি, কোনো জায়গায় কল পাইলাম না। ঠান্ডা হোক আর গরম হোক, পানি খাও, টাকা দাও। টাকা নাই, পানি নাই। মাথায় হাত দিলে মতে বইলা যায়। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? নগর ভবন এখানে, আর এই পাশে হলো সচিবালয়, এই পাশে হলো রাষ্ট্রভবন, বঙ্গভবন। এখান থেকেই দেশটা পরিচালনা হয়, কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। না। নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, এটি কারোই অজানা নয়। কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে?
পানিশূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা। কর্তা ব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা। এক বোতল পানি ভরতে পারবো কোথাও? লাইনের পানি আছে, কিন্তু লাইনের পানি তো ভালো হবে না। আমাদের খাবার পানি আছে, সেই পানি যদি ঢেলে দিয়ে আপনি যদি নিতে চান তাহলে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে নাই। না, পানি তো আপনার কাছে আছে, কিন্তু এই বোতল ভরার মতো কোনো ব্যবস্থা এখানে আছে? পানি আছে ভিতরে আছে, ভেতরে। আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো, কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না। আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে? সিটি কর্পোরেশন না? না, আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই। আপাতত বলদ উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে, আমার কাছে এখনো হয়নি। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। সিটি কর্পোরেশন কি তাহলে ওই যে পানির বাণিজ্য টিকিয়ে রাখছে বিষয়টা এরকম? সেটা সিটি কর্পোরেশন কিভাবে? সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয়। এবারের গন্তব্য ঢাকা ওয়াসা। সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক। একটু পানি ভরতে যাচ্ছিলাম, পানি আছে? ওনাকে একটু পানি দেন। আপনার কাছে এই বোতলে পানি? তাও তো শেষ। কিন্তু এখানে আপনি কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই? সাধারণ মানুষ চাইলে পানি পাবে না? আপনারা ভিতরে আসুন, ভিতরে আসুন। কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার। এমডি যথারীতি দেশের বাইরে, বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে। আপনি আছেন কিন্তু ক্যামেরা না, আপনি আমার সাথে এমনি কথা বলতে পারেন। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না? না, ইন্টারভিউ দিতে চাই না আমি। ইন্টারভিউ কেন? শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন। তাই বলতেছে? হ্যাঁ, আমি কি করতে পারি? পানি সম্পর্কে একমাত্র শহীদুদ্দিন স্যারই বলতে পারবে। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন করে, ঠিকই করছে আপনাদের। তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন, শহরের এখানে ওখানে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, শুধু আপনি নয়, সবারই একই সমস্যা। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। খাবারের জন্য পানি পণ্য হতে পারে না। বাংলাদেশে তো অবশ্যই নয়, এটা জলের দেশ। দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে। আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না, গুলিস্তান গুললে পানি পাবেন না। এক গ্লাস পানি কিনতে গেলে 20 টাকা লাগবে দোকানে, আমরা পাইতেছি ফ্রি থেকে। সাধারণের প্রশ্ন, ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না? এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না। একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত। ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়া এই নগর পাষাণ নয়, হোক মানবিক, হোক কল্যাণময়। শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা, পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান। তবে নিয়ম কি এটি? একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল? নীতি নির্ধারণী মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য ঘোষিত ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড তার প্রার্থিতা চূড়ান্ত করে। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপির নির্দেশনা মানছে না দলটির তৃণমূল নেতাকর্মীরা। সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও। বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদারকে ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়। ওই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গেল 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৈঠক শেষে গণভবনের ফটকে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, মন্ত্রী এমপির স্বজনরা যারা এখনও উপজেলা ভোটে আছেন তারা সরে দাঁড়াবেন। নায়েব আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, এবার সবাই কিন্তু প্রার্থিতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই। উপজেলা নির্বাচনের নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দাবি করেন, এই নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে। 7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দেবে না বলেও দাবি করেন দলটির নেতারা। মিথ্যা রাজনৈতিক মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করে সাজা দেওয়া হচ্ছে দাবি করে দলটির নেতারা বলেন, আন্দোলনেই পতন ঘটানো হবে সরকারের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনেও ভোট দেবে না জনগণ। কর্তৃকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। 7 জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ক্ষমতার কাঠামো পরিবর্তন করতেই আন্দোলন করছে বিএনপি। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ্য বলেছে, এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিচার বিভাগ দেখুন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। টানা দাবদাহের পর নেত্রকোনা ও শেরপুরে বৃষ্টি হয়েছে, এতে স্বস্তি নেমেছে জনজীবনে। সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়া বইলেও রাত 8:30টার দিকে বৃষ্টি নামে। এরপর আধা ঘন্টা বজ্রসহ বৃষ্টিপাত হয়, এতে শান্ত হয় প্রাণ প্রকৃতি। এদিকে শেরপুরেও হয়েছে বৃষ্টি। এ সময় ঠান্ডা বাতাসে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। 31.5 ঘন্টা পর গাজীপুরে দুর্ঘটনা কবলিত 2 ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন বগি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ, তবে শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টানা অভিযানের 31.5 ঘন্টা পর শনিবার সন্ধ্যা ঠিক 6:30টার দিকে উদ্ধার করা হয় সবশেষ 2টি ইঞ্জিন ও একটি ওয়াগন। নেওয়া হয় গাজীপুরের জয়দেবপুর জংশনে। এতে স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ। উদ্ধার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে এবং ঘটনাস্থলে আর কোনো কিছু নেই, 2টো লাইন একদম আমাদের ক্লিয়ার। ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কয়েক ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম কেজিতে 6 টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীদের দাবি, মজুদ দেশীয় পেঁয়াজ দিয়েই 2 থেকে 3 মাস চাহিদা মেটানো সম্ভব। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে সারি সারি পেঁয়াজের বস্তা, যার 90% বেশি দেশি পেঁয়াজ। মূলত ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চল থেকে পেঁয়াজ সরবরাহ হয় এই বাজারে। চট্টগ্রাম অঞ্চলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি হলেও আমদানি না থাকায় গেল 5 মাস ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ করে চাহিদা মেটানো হচ্ছে। বর্তমানে দেশি পেঁয়াজের যে মজুদ আছে তা দিয়ে 2 থেকে 3 মাস চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্তমানে যে পেঁয়াজ আছে, সরকারের আসলে উচিত ছিল যে আরো 2 মাস অপেক্ষা করা। এই 2 মাস পর্যন্ত ইজিলি চলতো। দেশে যে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও চলবে। এই যে বাদাই পেঁয়াজ গুলো রাইছি ভালো একটা দাম পাওয়ার আশায়, ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢোকে তাহলে একবারে সব বোনাস হয়ে যাবে। ভারতের থেকে পেঁয়াজ আসলে কন্টিনিউ আসতে হবে, 2 দিন আসলে আর 2 দিন বন্ধ রইলে তাতে তো আমার প্রতিবারটা হারা যায়। ব্যবসায়ীরা জানান, গেল ডিসেম্বরে ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা দিলে দেশের বাজারে কয়েক দফা পণ্যটির দাম অস্থিতিশীল হয়ে ওঠে। সে দাম এপ্রিলে কিছুটা কমে আসে, কিন্তু গত 1 সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। তবে শনিবার সকাল থেকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে জানাজানি হলে কেজিতে 5 থেকে 6 টাকা কমে আসে পাইকারি পর্যায়ে। যে বাজারটা গতকালকে আপনার গত পরশু বা বৃহস্পতিবার
মানে 60 টাকা 62 টাকা ছিল, ওই আসি আছে এখানে 52-53 টাকার মধ্যে। যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে পাবলিকের জন্য উপকার, যারা কম দামে খেতে পারবে, আর কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিয়ান পেঁয়াজ হলে আমাদের কৃষকেরা অনেক লস হয়ে যাবে। বর্তমানে খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজ মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 67 টাকা পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো 12 মেট্রিক টন অপরিপক্ক আম ধ্বংস করা হয়েছে। দুপুরে আশাশুনির পাইথলি ও বুধহাটা থেকে জব্দ করা হয় 2 ট্রাক অপরিপক্ক গোবিন্দভোগ আম। পরে পরীক্ষা নিরীক্ষায় রাসায়নিক দিয়ে আমগুলো পাকানোর প্রমাণ পেয়ে ধ্বংসের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আকাশ। পরে স্থানীয় বিদ্যালয় মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে ও আগুন দিয়ে ধ্বংস করা হয় 500 ক্যারেট আম। পবিত্র হজ সামনে রেখে অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসরি ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। আগামী 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি আরবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।